আপনার যদি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে চার্জশিট করার সুযোগ থাকতো, রাষ্ট্রকে যদি ফাঁসি দেওয়া যাইতো, তাহলে অবশ্যই আমি এই রাষ্ট্রের ফাঁসি দাবি করতাম। তাদের সেনা আইনে বিচারের কোনো অপশনই নাই, কোনো গুমের কোনো অপশনই নাই। তারা দেশের মানুষের উপরে অত্যাচার করেছে এবং কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া শুধুমাত্র ভিন্ন মত দমনের জন্যই এই কাজগুলো করেছে। এখন যদি বলে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কালকে আপনি কোনো না কোনো জায়গায় গুম করবেন, কিংবা কোথাও না কোথায় লুট করবেন, কিংবা কোথাও না কোথাও পাচার করবেন, করতে আপনি বাধ্য হবেন আপা, না করে আপনি থাকতে পারবেন না। যখন এরশাদের পতন হয় আপা, তখন কিন্তু তিনি নূর মোহাম্মদ সাহেবের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু এরশাদকে কিন্তু পালায় যেতে হেল্প করে নাই নূর মোহাম্মদ সাহেব। কিন্তু এই জেনারেল ওয়াকার কিন্তু শেখ হাসিনাকে সসম্মানে দিল্লিতে পাঠাচ্ছেন। আমার তো খুব গায়ে লাগে যে আমার সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের প্রতিটা প্রতিষ্ঠান তো আমার দেশের ভাই, আমার প্রতিষ্ঠান তো দিন শেষে, তো আমার গায়ে লাগে। আমার অপরাধের দায়ভার কখনোই আমার অর্গানাইজেশন নেবে না, আমার অপরাধের দায়ভার সম্পূর্ণ আমার। এই একদিন যখন আমি গুমছিলাম, তখন তো আমি আসলে একদিনের জন্য গুমছিলাম না, তখন আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে, এটাই তো আমি জানতাম, কারণ সেই সময়টা কেউ তো গুম থেকে ফেরত আসতো না। ডাইসা ফজলুল তাপসও তার কোনো এজাহারে কোথাও সে কোনোদিনও আর্মির কারো নাম লেখেনি। আজকে আপনার 16 বছর পরে যে ফাইনাল রিপোর্ট বের হয়েছে যে ওখানে কোনো বোমা হামলার ঘটনাই ঘটেনি, আমরা 5 বছর জেল খেটে তারপর বের হয়েছে। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে বাংলাদেশ আর আগের যে অন্ধকার যুগ এই জায়গায় ফিরে যাবে না। আর কেউ যদি এখানটায় বাংলাদেশকে জোর করে অন্ধকার যুগে আবার ফেরত আনার চেষ্টা করে, ওভার পিরিয়ড সে নাই হয়ে যাবে, টিকতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি ফেস দ্য পিপলের আজকের 45 মিনিট আয়োজনে। গত কয়েকদিনে অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। জাতীয় ঐক্যমত্য কমিশনের 3য় দফার একটা ইতি টানা হয়েছে। আর সম্প্রতি যেটা হলো যে গুম, খুন, ক্রসফায়ার সহ বিভৎস এবং নৃশংস যে নির্যাতন বিগত শেখ হাসিনার আমলে আমাদের দেশের জনগণ ফেস করেছেন, সেই ব্যাপারে বেশ কয়েকজন প্রাক্তন এবং সার্ভিং সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা চার্জশিট গঠন করা হয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এছাড়া আরো নিশ্চয় অনেক বিষয় আছে আলাপ করবার। তো অন্তত এই কথাগুলো আপনাদের সামনে হাজির করার জন্য বা ওনাদের পার্সপেক্টিভটা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে আপনাদের জন্য হাজির আছেন দুজন সম্মানিত অতিথি, এবং ওনাদের পরিচয়টাও আপনারা একটু খেয়াল করবেন। আমাদের সঙ্গে আছেন মেজর রেজাউল করিম, উনি ওনার নামের পাশে বরখাস্ত শব্দটি লিখেছেন। 2010-এর দিকে সম্ভবত উনি বরখাস্ত হয়েছেন 43তম লং কোর্সে। রেজাউল ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। আমার ডান দিকে আছেন দিদার ভুইয়া, দিদার ভাই বলে আমরা ওনাকে চিনি রাজনীতির মাঠে। উনি এখন যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলনের। দিদার ভাইও গুম হওয়া একজন ব্যক্তিত্ব। এনিওয়ে, আমরা তাহলে আলাপে যাই। রেজাউল করিম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যদি একটু বলেন যে আপনি এই যে স্টুডিওতে আজকে আছেন এবং আমরা কথা বলবো গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার, রিমান্ড, নির্যাতন, হারিয়ে যাওয়া, লাশ খুঁজে না পাওয়া, এই সমস্ত বিভৎসতা নিয়ে, তো আপনি কিভাবে এন্ড আপ করলেন? সাধনাপা, যত সহজে আসলে এই কথাটা আপনি বললেন, এটা আসলে যারা যারা ফেস করেছে, হয়তো বাইরের থেকে যারা এটা ফেস করেনি কোনোদিনও এই গুমের অভিজ্ঞতাটা, তাদের দ্বারা বোঝা আসলেই খুবই ডিফিকাল্ট। এবং ওই পর্যায় থেকে আপনার ফিল করাটা যে লোকটা গুম হয়েছে তার উপর দিয়ে কি গেছে সেটা তো আসলে একটা ব্যক্তির ব্যাপার, কিন্তু সেই জিনিসটা কি পরিমাণ ট্রান্সমিটেড হয়েছে পুরো পরিবার, পুরো সমাজ এবং পুরো জাতির উপরে কিভাবে এটার এফেক্ট পড়েছে, সেই জিনিসটা আসলে ডেভাস্টেটিং। এটা বর্ণনা আসলেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর যে সমস্ত বর্ণনাগুলো আপা এখন ধাপে ধাপে বের হয়ে এসছে, যে বিভৎসতার সাথে আপনার গুম করা হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে বা পেট কেটে আপনার পাকস্থলী বের করে সিমেন্টের বস্তা বেঁধে তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয়েছে বা মাছের খাবারে পরিণত করা হয়েছে, এটা আসলে আপা অ্যাবসার্ড, এটা চিন্তার মধ্যেও আসে না কখনো।
এখন আমাদের সঙ্গে যে জিনিসটা হয়েছিল আপা, আমরা 5 জন পিলখানাতে ছিলাম আপা। তো ঘটনার সূত্রপাত 2009 25শে ফেব্রুয়ারি। তো সবার আগে আমি আপনার হাসপাতাল গেটে পৌঁছাই, অর্থাৎ আমি তখন র‍্যাব 3-এ কর্মরত। তো সেখান থেকে অলরেডি যেহেতু আমাদের দিকে ফায়ার ওপেন করেছে, তো আমরাও ফায়ার ওপেন করি। তো ইন আ সেন্স তখন র্যাবের এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান, এবং তিনি খুব ফিউরিয়াস হয়ে যান কেন আমরা নিউ মার্কেট গেট দখল করেছি। র‍্যাব 2-তেও ছিলেন হচ্ছে কর্নেল জামান স্যার। তো ওইখানেও র‍্যাব 2ও অলরেডি আপনার জিগাতলা গেট অর্থাৎ পিলখানার মেইন গেটের সামনেই ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে কর্নেল রেজানু খুব ফিউরিয়াস হয়ে যান এবং সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করেন যে কে গুলি করার আদেশ দিয়েছে। আর ইন আ সেন্স আমাকে আসলে গুলি করার আদেশ দেওয়ার কিছুই নেই। এনগেজমেন্ট রুলস বলে আমার দিকে কেউ গুলি করলে আমি ফায়ার ওপেন করতে বাধ্য। তো সেই এনগেজমেন্ট রুলসেই আমার আর তখন পারমিশন নেয়ার মানে আপনি দরবারের দিনের কথাই বলছেন। কটা নাগাদ? সকাল 9:30টার দিকে। 9:30টার দিকে আপনাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হলো? 9:30 থেকে না, আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে হচ্ছে 10:30 পৌনে 11টার দিকে। সঙ্গে সঙ্গে আমাদেরকে 1 কিলোমিটার পিছে, অর্থাৎ আমাদের র‍্যাব 3-এর ব্যাটালিয়নকে বলে আপনার নীলক্ষেতের মোড়ে, অর্থাৎ নিউ মার্কেট গেট পার হয়ে যে 4 রাস্তার মোড়টা সেইখানে চলে আসতে বলে, জাস্ট 1 কিলোমিটার দূরে চলে আসতে বলে। তো তখন খুব তর্ক বিতর্ক হয় যে কেন ফায়ার ওপেন করেছি বা আপনার কেন মানে আমরা গেট দখল করেছি, র্যাবকে কে আদেশ দিয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করার পরে আমি যেহেতু কমান্ডো ছিলাম, আমার মাদার ব্যাটালিয়ন কমান্ডো ব্যাটালিয়নে, যেটা ঢাকাতেই অ্যাটাচমেন্ট একটা থাকে সবসময়ের জন্য। আর ইন আ সেন্স তখন অলরেডি কমান্ডোরা রেডিও হচ্ছিল, C-130 সিলেটে যাবে, সেখান থেকে ফ্রি ফলার বা জাম্পার যারা আছে তারা প্যারাশুট নিয়ে এখান থেকে মুভ করে ঢাকায় আসবে। তো আলটিমেটলি ঢাকাতে আমাদের এপিসি সহ একটা প্লাটুন সবসময় থাকতো। তো আমি তাদের সঙ্গে যে জয়েন করি। তো আলটিমেটলি এরপরে যে দরবার হয় মনিউ আহমেদের দরবার, এবং 1 তারিখে মার্চের 1 তারিখে আপনার যে প্রাইম মিনিস্টারের দরবার হয়, সেই দরবারে অনেক হট্টগোল হয়। তো এরপরে যে আপা আমাকে পিলখানাতেই পাঠানো হয়। পিলখানার নিরাপত্তার দায়িত্বে কমান্ডোরা থাকে। তো আমি পিলখানাতে নিরাপত্তার দায়িত্বে ছিলাম আপা, এবং আমার টোয়াইসি ছিল ক্যাপ্টেন রাজীব, আর হচ্ছে আপনার জেনারেল মইনুল, অর্থাৎ তার G2 অপস মানে জেনারেল স্টাফ অফিসার 2 ছিল হচ্ছে মেজর হেলাল, এবং তার এডিসি ছিল সুবাইল। তো এই 5 জনকে, এবং ক্যাপ্টেন ফুয়াদ, সে ছিল হচ্ছে অপারেশন মানে G3 অপারেশন। তো এই 5 জনকে ওইখান থেকে পিক করে, অর্থাৎ আমাদের কাছে অনেক প্রমাণপত্র ছিল আপা। অর্থাৎ নিয়মিত ধরেন এই জুনিয়র গ্রুপের মধ্যেই কথোপকথন হইতো যে কোন সৈনিক কি বক্তব্য দিয়েছে, কোথায় কি আলামত পাওয়া গিয়েছে, এগুলো সব। তখন তো পেন ড্রাইভ ছিল না, তখন আপা ওই ফ্লপি ডিস্ক, এই ফ্লপি ডিস্কের জিনিসগুলো নিয়ে নিয়ে আমরা যে তদন্ত কমিটির কাছে দিতাম, যেন হাসান নাসির স্যার তখন ছিলেন, তো এই তদন্ত কমিটির কাছে দিতাম। তো ইন আ সেন্স তখন থেকেই ডিজিএফআই আমাদেরকে মার্ক করে যে এরা বেশি সোচ্চার। তো এটার প্রমাণ, অর্থাৎ আপনার পুরোপুরি অলরেডি মানে সিও বারবার বলতো যে তোমরা বেশি কথা বলো বা ইয়ে করো, এই ধরনের ব্যাপারে জড়াবা না। তো আলটিমেটলি সময়টা আসে হচ্ছে আপনার তখন ছিল হচ্ছে অক্টোবরের 21 তারিখ, দৈনিক বাংলা ভবনে আপনার একটা এসির কম্প্রেসার ব্লাস্ট হয়। আমি তখন কেবল রোল কল নিয়েছি, সন্ধ্যা 7:30 ওই সময় বসা, অর্থাৎ 8:30টার দিকে টিভির স্ক্রলে দেখছি, এনটিভিতে স্ক্রলে দেখছি যে দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে এবং ওটা নিচে পড়ে গাড়ির গ্লাস ভেঙে গেছে। ঘটনা এটাই। তো আলটিমেটলি ওটা 2 দিন পরে যে হয়ে যায়, এটা একটা বোমা বিস্ফোরণ ছিল। ব্যাপক হারে ধরপাকড় করে বঙ্গবন্ধুর যা খুনিদের, যে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ, তারপরে মেজর ডালিমের ভাই, তারপরে বজদুর রশিদ স্যারের ভাগিনা, তারপরে এরকম 7 জনকে তারা ধরে, 7 থেকে 9 জনকে তারা ধরে পুলিশ এবং ডিবি। অল অন এ সাডেন আপনার একটা ন্যারেটিভ বের হয় প্রথম আলোতে এবং ডেইলি স্টারে, যে আর্মির মধ্যে একটা ক্ষোভ কাজ করছে এই আওয়ামী লীগ গভর্নমেন্টের উপরে, যে শেখ পরিবারের সদস্যরা, অর্থাৎ ব্যারিস্টার ফজলুল তাপস, আজম, নানক, এরা জড়িত। তো এটার ব্যাপারটা তখন যে সামনে আসে যে আর্মির এই গ্রিভান্স থেকে আর্মির কিছু বিপদগামী সদস্য এই কাজটা ঘটিয়েছেন, বোমা হামলার ঘটনা ঘটেছে। ওখানে নাম ছিল 7 জনের আপা, যে 7 জনের নাম তারা অলরেডি প্রথম আলো দেয়। ঘটনাক্রমে তারা আবার 2 জন আবার ওই টাইমে মিশনে ছিল। আচ্ছা, 5 জন আমরা ছিলাম,
এই 5 জনকে তখন অল অন এ সাডেন আমার আপা মেজর র্যাঙ্ক অলরেডি ইয়ে হয়ে গেছে, আমাকে ফেয়ারওয়েলে দিয়েছে, আমি চলে যাবো, কিন্তু এতদিন ছাড়ছে না, যে অফিসার নাই, ছাড়ছে না পিলখানার থেকে। তো আমি রাজীবের কাছে বুঝিয়ে দিচ্ছি, আমাকে ইউনিফর্ম পরা অবস্থায় ওই দিন সন্ধ্যায় টোটালি আমাকে বলে যে ডিজিএফআই এর অফিসে যেতে হবে, গাড়িতে উঠায়, গাড়িতে উঠানোর পরে মুখ ঢেকে ফেলে, হাত বেঁধে ফেলে, এবং ইউনিফর্ম পরা আমার। আপনি ইউনিফর্ম পরার যারা আপনাকে ধরতে এসেছিল ডিজিএফআই লোক, সিভিলে ছিল? সিভিলে ছিল। ডিজিএফআই পরিচয় দিয়েছে, ডিজিএফআই থেকে এসছে, সিটিআবির থেকে এসছে। এরপরে আমি সিও কে কল দেই, সিও বলে যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, আমরাও তো বুঝতে পারছি না কি হচ্ছে। তো নিয়ে যায় 7 দিন কোনো প্রকার কোনো আপা মুখ খোলেনি, মানে শুধু খাওয়ার সময় ব্যতীত, তো হাত বাঁধা। তো এরপরে 7 দিন পরে যে জেআইসি তে রেখে দেয়, 7 দিন পরে যে সিটিআইবির অফিসে দেখি যে আপনার মানে সামনে কর্নেল সালে বসা, যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় রিটায়ার করেছেন, বিএমটিএফ এর ডিজি অবস্থায়। তো এরপরে কিছুদিন আগে পত্রিকাতেও বের হয়েছিল যে তার মানে পাসপোর্টই 32টা, এরকম একটা নিউজ বের হয়েছিল যে তার এনআইডি ব্লক করেছে 2 লোক। তো আপনার মানে কর্নেল সালে এবং তখন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস, তার ভাই ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, উনি ছিল সিটিআইবি ডিরেক্টর। তো ওনারা তখন বলেন যে আমরা জানতে পারছি কার কার কাছ থেকে, ডিবিডিসি মনিরুল এবং হচ্ছে জিয়াউল হাসান, র্যাবের ইন্টেলিজেন্স উইং এর ডিরেক্টর, তখন যে জানতে পেরেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা এরকম 5 জন বোমা হামলা করেছো। তো জিনিসটা এতটাই মানে শকড হই, তো সঙ্গে সঙ্গে আমি বলি স্যার আমি মানে আপনি আমার প্রোফাইল জানেন, আমি ইউএসএ থেকেও কমান্ডো কোর্স করা, আবার আমার সঙ্গে মেজর হেলাল উনি চায়নার থেকে, ফুয়াদ ইউকে থেকে, তো এই 4-5 জন কমান্ডো মিলে শুধু ব্যারিস্টার তাপসের উপর একটা বোমা হামলা করছে, তাতে কিছুই হয় নাই। এর চাইতে বড় বেইজ্জতি আর হতে পারে না স্যার। এর চাইতে 21শে আগস্টের গ্র্যান্ড হামলার সঙ্গে পেঁচালো, তাও 22-23 জন মারা গেছে স্যার, এটাতে ইজ্জত বাঁচবে। তো আলটিমেটলি তখন থেকে শুরু আপা। এরপরে 6 মাস আপনার এভাবে করে একবার জেআইসি তে, একবার এআইসি তে, মানে আয়নাঘর যেগুলোকে এখন আমরা বলি আর কি, যে আর্মি ইন্টারোগেশন সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল, এইভাবে করে শিফট করা থাকে। 6 মাস পর্যন্ত কোনো কিছু পায় না। এরপরে যে 6 মাস পরে তারা মারাত্মক প্যাশনেট হয়ে যায়, এবং দ্যাট টু বি এই 6 মাসের মধ্যে আপা আপনার তারা ওই বঙ্গবন্ধুর পরিবারের যে আজীবন নিরাপত্তা আইন, এটা সংসদে তুলে পাশ করে। তো আপনি তখন আপনি তো আয়না ঘরে ছিলেন, আপনি তো ফর্মালি কোনো কাগজে কলমে দলিলে ছিলেন না তখনও? ছিলামই না আপা, কিন্তু আমরা তখন যখন দেখা যাচ্ছে 7 দিন 10 দিন করে করে আমাদেরকে জেএসি নিয়ে যাচ্ছে, আবার এনে এক জায়গায় কনফাইন করে রাখছে। তো তখন দেখি ঠিক আছে অলরেডি সংসদে মানে বঙ্গবন্ধুর পরিবারের আজীবন নিরাপত্তা আইন, আপনার যদি মনে থাকে আপা যে মানে কোটালীপাড়ায় একটা বোমা বিস্ফোরণে একটা নাটক ঘটানো হয়েছিল, যেটা হচ্ছে আপনার মুফতি আব্দুল হান্নান জড়িত ছিল, যেটাতে আপনার ওইখানকার যে মানে আওয়ামী লীগেরই একজন এমপির সাবানের ফ্যাক্টরিতে এটা ছিল। তো এটা আপনি ইদানিং দেখবেন আপা, জেনারেল রেজাকুল হায়দারের একটা মানে স্বীকারোক্তিতে, মানে আমার দেশে সে একটা স্বীকারোক্তি দিয়েছে যে এই নাটকটা মানে করে অলরেডি গণভবন 1 টাকা দিয়ে শেখ হাসিনা লিখে নেয়। এবং দিস ওয়াজ দা যে শেখ হাসিনার না হয় নিরাপত্তা, এখন ধরেন শেখ ফজলেনুর তাপস, সে তো হচ্ছে তার ফুফাতো ভাই। তো আলটিমেটলি এখন পুরো শেখ পরিবারের নিরাপত্তার আজীবন এসএসএফ এর জেড ক্যাটাগরি নিরাপত্তার পাশ হয়ে যায়। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং তারপরে আপা 1 বছরেও কোনো কিছু যখন পায় না, তারপরে যে বলে যে ভায়োলেটিং গুড অর্ডার এন্ড মিলিটারি ডিসিপ্লিন, যে সেনাকুঞ্জে গ্যাঞ্জাম করা, এবং ধারণা করা হয় যে আমরা বোমা হামলা করেছি, কিন্তু ব্যারিস্টার ফজলুল তাপসও তার কোনো এজাহারে কোথাও সে কোনোদিনও আর্মির কারো নাম লেখেনি। আজকে আপনার 16 বছর পরে যে ফাইনাল রিপোর্ট বের হয়েছে যে ওখানে কোনো বোমা হামলার ঘটনাই ঘটেনি, অথচ আমরা 5 বছর জেল খেটে তারপর বের হয়েছে। আপনি 5 বছর কন্ডেম সেলে কাটিয়েছেন, 6 মাস গুম ছিলেন। 6 মাস গুম ছিলাম, 1 বছর গুম ছিলাম। 1 বছর গুম ছিলেন। আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ পরিবারকে আসলে একটা নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় একটা কি বলে একটা আমলনামা ওনারা তৈরি করে নেবেন সেই জন্য। আচ্ছা, এই পুরো কাজটা কি আপনি বলবেন যে মানে সেনা কেন এই প্রসঙ্গটা আনছে? আমি সরাসরি যাই যে এই যে চার্জশিট গঠন হলো এবং 22 তারিখের মধ্যে সম্ভবত 20-25 জন সেনা কর্মকর্তাকে কোর্টে প্রডিউস করতে বলা হয়েছে। এখন অনেকে বলছেন এটা সেনা বাহিনীর ভাবমূর্তির সাথে জড়িত। আপনার সঙ্গে যেই
বর্বরতাটা করা হয়েছে সেটাও তো সেনাবাহিনীর সদস্যরাই জড়িত ছিল, আপনারই ফেলো ব্রাদার্স, তাই তো? জি। তো আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই সেই পরিপ্রেক্ষিতে যে এখনো কি আপনি মনে করেন যে এই 22 জন বা 25 জন সেনা কর্মকর্তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে জুড়ে দেয়া বা সেনাবাহিনীর সাইনবোর্ডটাকে ব্যবহার করার আপনার মন্তব্য বা আপনার বক্তব্য কি থাকবে? ধন্যবাদ আপা। এই যে চার্জশিটটা বের হয়েছে আপা, এটা কিন্তু আসলে ব্যক্তির বিরুদ্ধে বের হয়েছে, এটা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বের হয়নি। সেনাবাহিনী এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ভিতরে সব কিছু না কিছু মূল থাকতেই পারে এবং কিছু বিপদগামী সদস্য থাকতেও পারে। আমাদের যে ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ কিছু বিপদগামী সদস্য ডিজিএফআই তারা এই জিনিসটাকে ঘটিয়েছে শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থ এবং আপনার দলীয় স্বার্থকে রক্ষা করার জন্য। কিছু মনে করবেন না রেজা ভাই, একটু মানে ইন্টারাপ্ট করি। আপনি বলছেন বিপদগামী সদস্য, বিষয়টা কি এমন যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এই বাহিনী হিসেবে কোনো অপরাধী থাকে না কখনো? মানে তারা কি অপরাধী হয় না, ক্রিমিনাল মাইন্ডেড হয় না? অবভিয়াসলি হতেই পারে আপা, হতেই পারে, অবশ্যই হতে পারে। এবং তার দায়ভার সেই প্রতিষ্ঠানের না আপা, দায়ভার তার ব্যক্তি, ওই ব্যক্তির সবসময়ের জন্য। এটা কখনোই আপনার আমার অপরাধের দায়ভার কখনোই আমার অর্গানাইজেশন নেবে না, আমার অপরাধের দায়ভার সম্পূর্ণ আমার। জি ধন্যবাদ, আসবো আবার আবার আপনার কাছে ফিরবো। দিদার ভাই, এটা সূত্র ধরে আপনাকে জিজ্ঞেস করি যে এই যে সেনা কর্মকর্তাদেরকে আপনি ইন্ডিভিজুয়াল অপরাধী হিসেবে দেখতে চান, বিপদগামী সদস্য হিসেবে দেখতে চান, নাকি বাহিনী হিসেবে দেখতে চান? প্রথমত আপনাকে ধন্যবাদ এবং ফেস দ্য পিপলকে ধন্যবাদ, এবং যারা শুনছেন, দেখছেন এবং পরে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দায় কার? আমি আসলে যে জিনিসটাকে আসলে মোর পোর্ট্রে করতে চাই, আপনি জানেন যে আমি কিছুদিন জেলে ছিলাম। আপনি নিজেও তো গুমের একজন। আমি মানে ভাই যখন ওনার অভিজ্ঞতার কথাটা বলছেন, যে সিচুয়েশন উনি ফেস করে গেছেন, সেই তুলনায় আমারটা আসলে কিছুই না। আমি মাত্র একদিন গুম ছিলাম, কিন্তু এই একদিন যখন আমি গুম ছিলাম তখন তো আমি আসলে একদিনের জন্য গুম ছিলাম না, তখন আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে। এটাই তো আমি জানতাম, কারণ সেই সময়টা কেউ তো গুম থেকে ফেরত আসতো না, 2020 সালের কথা। এবং যেই সিচুয়েশন রেজা ভাই বলছিলেন 2010-এর কথা, দিদার ভাই 2020, তার মানে দীর্ঘ 20 বছর ধরে এই প্র্যাকটিসটা, সরি দীর্ঘ 10 বছর এই প্র্যাকটিসটা চলেছে, নিয়মিত চলেছে, অন্তত 10 বছর। হ্যাঁ, না এটা তো আপনি যদি মানে দেখেন যে গুম বাংলাদেশে তো আপনার শেখ মুজিবের সময় তো গুম হয়েছে, তো সেই সময় থেকে তো শুরু হয়েছে। সো আপনার এই জিনিসগুলো যে কখনো ছিল না এটা কিন্তু বলার সুযোগ নেই। ইভেন এই সরকারের আমলে কিন্তু কিছু গুমের অভিযোগ আছে, এই সরকারের আমলে অন্তত 2-3টা গুমের অভিযোগের কথা কিন্তু আমরা শুনছি, পত্রিকায় আসছে। কথা হচ্ছে যে মাত্রার বিষয়টা কখনো কখনো আসলে সরকারের ধরেন যে দমন করার প্রধান হাতিয়ার হয়ে উঠছে এইটা, কখনো কখনো সরকারগুলোর আসলে সেই অর্থে দমন পীড়ন করার দরকার হয়নি, সেই জন্য তখন মাত্রাটা কম ছিল। এতটুকুই আসলে মাত্রার পার্থক্য আর কি। তো আমি ছিলাম হচ্ছে 2020 সালে, আমি করোনা নিয়ে সরকারের যে রেসপন্স গুলো ছিল, যে কিভাবে আসলে করোনাকে ডিল করবে, যে বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটিস বা সার্ভিস বা সাপোর্ট দিবে, এইসব নিয়ে আমাদের একটা সংগঠন ছিল তখন, মানে রাষ্ট্রচিন্তার একটা উদ্যোগ ছিল হচ্ছে আপনার দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি, এরকম একটা কমিটি ছিল। এবং এটাতে আপনার মানে বাংলাদেশেরই যারা একেবারে প্রথিতযশা সবাই ছিলেন আর কি, আনু মোহাম্মদ স্যার, আপনার ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া থেকে শুরু করে যারা যারা, শহীদুল আলম ভাই, আমরা যাদেরকে আসলে অ্যাক্টিভিস্ট হিসেবে চিনি জানি, সবাই ছিলেন এই কমিটিটাতে। তো ওইখানটা আমাকেও রাখা হয়, এবং ওইখানকার যে রিপোর্টটা, যে আপনার যেই জায়গাটায় সবচেয়ে বেশি সাপোর্ট যাওয়া দরকার, কুড়িগ্রাম বা এইসব এলাকা যেগুলোতে গরিবের সংখ্যা সবচেয়ে বেশি, সরকারি ডেটা মতো, এগুলো কোনোটা আমাদের ডেটা ছিল না, সেইখানে সাহায্য গেছে হচ্ছে যে মানে প্রায় নেগলিজিবল, মানে 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 ধরেন যে 800 গ্রাম 8 টাকা গরিব প্রতি। যে উল্টা দিকে ধরেন যে একটু ধনী এলাকা বা খানা জরিপে যেখানে আসলে গরিবের সংখ্যা কম, যেমন নারায়ণগঞ্জ, যেমন ধরেন যে আপনার গোপালগঞ্জ, এইসব এলাকায় গেছে হচ্ছে যে আপনার 100 গুণ, ধরেন যে 800 টাকা, আর খাবার গেছে হচ্ছে যে 25 কেজি বা এরকম। এই ডিস্ট্রিবিউশন আমাদের এই দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি আসলে সেটার নিয়ে একটা ফাইন্ডিংসটা দেয়, এবং এটা নিয়ে আমি কিছু প্রচারণা করি সোশ্যাল মিডিয়ায়, সেগুলো ধরেন যে আসলে অনেক বেশি শেয়ার হয়,
এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে প্রথমে হুমকি ধামকি এবং পরে আমাকে জাস্ট আমার অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়, একদিন আমাকে গুম করে রাখা হয়। আমি একটুখানি বলি যে আমাকে যখন গুম করে রাখা হয়, আমাকে ধরেন যে প্রথমে তো একদিন পরে আমার আমার গুমের ঘটনায় তো প্রচুর সমালোচনা হয়। এখানে 7টা দেশের কি বলে হাই কমিশন থেকে বিবৃতি দেওয়া থেকে শুরু করে 313 জন সেই কারণে বুদ্ধিজীবী আপনাকে ছেড়ে দিতে থেকে বাধ্য শুরু হয়েছিল। করে দেশে এবং বিদেশে প্রচুর আলোচনা হয়, এবং সেই কারণে সম্ভবত আমাকে তারা হজম করতে পারেনি। এবং যেহেতু আমাকে নেওয়া হয়েছে আমার অফিস থেকে, এবং চাক্ষুষ কিছু লোকজন আসলে ছিলেন, সো এই জায়গাটায় ধরেন যে আসলে গিলে ফেলা সম্ভব হয় না। যদি হয়তো পথের থেকে তুলে নিয়ে যেতেন, হয়তো অন্যরকম সিচুয়েশন হয়তো হইতো, বা ওই রকম যদি রেসপন্স, যেমন আমাকে গুম করার 1 ঘন্টা, তুলে নেওয়ার 1 ঘন্টার মধ্যে আমার দল থেকে, তখন রাষ্ট্রচিন্তা ছিল, আমার দল ছিল না, আমাদের সংগঠন, রাষ্ট্রচিন্তা থেকে ধরেন যে 3টা র্যাব অফিসে গিয়ে এক ধরনের চার্জ করা হয় যে আপনারা কেন দিদারকে নিয়ে আসেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। So এই ধরনের একটা, আপনি সৌভাগ্যবান ছিলেন আমি সৌভাগ্যবান যে ছিলাম যে আপনার আমাকে বিষয়টি পাবলিক হয়েছে, আমাকে তারা আসলে পরে হজম আপনাকে করে মামলা ফেলতে দিয়ে পারেনি। পরে আমাকে তারা একটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেয় যে আমি 4টা অভিযোগ, যে আমি রাষ্ট্রদ্রোহী, আচ্ছা, আমি দেশদ্রোহী, জি, আমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এবং আমি হচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। এই যে 4টা খুব গুরুতর অভিযোগ। নিশ্চয়ই আমি বুঝতে পারছি। মানে আপনি চেয়েছিলেন বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার, আর আপনি চেয়েছিলেন যে আমাদের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা জিনিসটা ঠিকঠাক মতো ফাংশন Absolutely, করবে। এই তো, এই ছিল আপনাদের অপরাধ, এর জন্য আপনাদের শাস্তি পেয়েছে। আমি পয়েন্টে আসি। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা অন্যতম দাবি এবং মানুষের চাহিদা ছিল যে কোনো আয়নাঘর ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে থাকবে না। কোনো ব্যক্তিকে ক্রসফায়ার, গুম, তুলে নেয়া, হাওয়া করে দেয়া, হারিয়ে যাওয়া, এগুলো আর হবে না। তার একটা লক্ষণ আমরা দেখতে পেলাম, এবং গুম কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই। তাদের ইনভেস্টিগেশন এবং যে মাত্রায় ওনারা হালটা ধরে রেখেছিলেন, তারা নিঃসন্দেহে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পান। এখন এই চার্জশিট নিয়ে রাজনীতি হচ্ছে কিনা, যে এটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এখানে আপনি রাজনীতি দেখেন কিনা ছোট করে বলবেন, একই উত্তর রেজা ভাইও দিবেন। না, নিশ্চয়ই রাজনীতি তো আমি অবশ্যই দেখি। প্রথমত আমি একটুখানি বলি যে আপনার ওই যে প্রশ্নের জায়গাটা, ব্যক্তির দায় কতটুকু বা ব্যক্তির দায় কিনা, যখন একটা ধরেন যে জুলুমের একটা রাষ্ট্র থাকে, এই রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে যে জুলুমকে কেন্দ্র করে সাজানো, এবং জুলুম এবং পাচার, যে পাচার হচ্ছে তার লক্ষ্য, এবং তার মিডিয়া, তার হাতিয়ার হচ্ছে যে জুলুম করে সে টাকাটাকে লুটপাট করে এবং তারপরে সেটা পাচার করে। এই হচ্ছে আসলে এই রাষ্ট্রযন্ত্রটা ছিল আর কি হাসিনার আমলে। না, এখনো আছে, এখনো যে একেবারে আমরা তো রাষ্ট্র কাঠামোটা তো আমরা এখনো সংস্কার করতে পারি না। এখন তো আপনাদের উই আর ইন এ প্রসেস, আমরা একটা প্রসেসে আছি। আমরা রাষ্ট্র ব্যবস্থার একটা মানে আপনার গণতান্ত্রিক একটা রূপান্তর, আপনার এখানে একটা জবাবদিহিতামূলক একটা মেকানিজম, এবং এটা আসলে যাতে প্রকৃতই ফর দ্য পিপল হয় সেরকম একটা প্রচেষ্টায় আছে। মানে সুযোগটা পেয়েছি, সুযোগটা যে আমরা পুরোপুরি কাজে লাগাতে পেরেছি এমন তো আসলে না, সম্পন্ন হয় নাই। উই আর ইন এ প্রসেস, এবং এটা আসলে খুব 1 বছরের কাজও না। আমরা এটা তো আরেকটা আলাপ, আমরা এই আলাপটা পরে আসবো। কিন্তু ব্যক্তির দায় আমি বলি যে একটা রাষ্ট্র যখন আসলে এরকম ভাবে তৈরি করা হয় যে এটা আসলেই লক্ষ্যই হচ্ছে যে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, কিছু ব্যক্তির যারা ক্ষমতাবান তাদের আসলে লুটপাট এবং পাচারের বন্দোবস্ত করা, তখন আপনি মানুষের উপর খুব বেশি দায় দিতে পারবেন না। মেকানিজমটা, আপনি একটা জিনিস আমি আপনাকে বলি আপা, আপনি ধরেন আপনি সব, আমি আসছি, আপনি সব আইন মেনে আপনি জাস্ট এই কাউরান বাজারের রাস্তাটা কি পার হইতে পারেন? কাউরান বাজারের রাস্তাটা পার হইতে গেলেও আপনাকে আসলে বেশিরভাগ সময় আইন ভাঙতে হয়। কাউরান বাজার তো হচ্ছে যে মানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাটা। আমি একটুখানি আসছি আপা, আমি এক্ষুনি আসবো। সেটা হচ্ছে যে বাংলাদেশটা সিস্টেমটাকে করা হয়েছে যে যখন আপনি যে ক্ষমতায়, তার ইচ্ছাতে হচ্ছে আইন, সে সবসময় হচ্ছে আইনের ঊর্ধ্বে। আর আপনি যখন ক্ষমতার নিচে, তখন আপনি হচ্ছেন যে আসলে আপনাকে আইন ভায়োলেট করে আপনাকে বাঁচতে হবে, বাঁচার জন্য আপনাকে আইন ভায়োলেট করতে হবে। সাধারণ যে কাজ আপনার, সেটার জন্য আসলে আপনাকে আইন ভায়োলেট করে চলতে হবে। আসছি লাস্ট। সো আমি যে জায়গাটায় খুব গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যত অপরাধ হয় এর একটা বড় দায় অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো। না, সেটা স্পেসিফিকলি সেনাবাহিনীর দায় কি দায় না, আয়নাঘর আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করতে চাই। আয়নাঘর এবং রিমান্ডের যে
বিভৎসতা, নৃশংসতা, এটাকে আপনি রাষ্ট্র টেনে আনলে তো আপনি জিনিসটাকে না, নিশ্চয়ই। কাকে দায়ী করবেন? আমাকে যে গুম করা হলো, রাষ্ট্রে তো হাত পা নাই। না মানে রাষ্ট্রর অবশ্যই হাত পা আছে। রাষ্ট্র একটা মানে বিশাল একটা অনেক ইনস্ট্রুমেন্ট আছে, অনেক অনেক তার প্রতিষ্ঠান আছে, এগুলোই তো হাত পা। মানে মানুষ হ্যাঁ। তো ঘুরে ফিরে নাকি, মানে এখানে মানুষও আছে, মানে মানুষ একটা living thing। পার্ট। আপনি আপনি দেখেন যে ক্ষমতার জায়গাটা, আপনি যদি মানুষ বাদ দিয়ে যদি ক্ষমতার জায়গাটা প্রথমে দেখেন, ধরেন যে আমি আজকে এখানে আছি, আমি আজকে আপনার সঙ্গে এই আলাপে আমি আছি। আবার আপনাকে, আমাদের যেহেতু আমি সময়টা কাজে লাগাতে জি চাই, নিশ্চয়ই। আবার আমি আপনাকে বলছি আয়নাঘর এবং যেভাবে টর্চার করা হয়েছে, একদম সোজা সাপটা উত্তর দিবেন যে এই দায় আপনি কাকে দিবেন, যেটা করা হয়েছিল, অথবা আপনি দায় দিয়ে, আমরা তো চাই ওটা বন্ধ হোক নাকি? অবশ্যই আমি কাকে দায় দিয়ে আপনি এটা বন্ধ করতে পারবেন? আমি বরঞ্চ এই জায়গাটায় আসতে চাই যে এটা বন্ধ করতে হবে। প্রথম দায় অবশ্যই রাষ্ট্র কাঠামোর। এটা আমরা যদি কিছুমাত্র না বুঝে থাকি তাহলে আমরা আসলে একই গড্ডায়, আপনি হাসিনার বদলে খালেদাকে আনবেন, খালেদার বদলে আমাকে আমি ওই আনবেন, আলোচনা যাচ্ছে। ওইসবে এই যে আসলে লাভ হবে চার্জশিট না হলো, যদি আমরা আসলে মূল রাষ্ট্র তাহলে কি কাঠামোকে যদি চার্জশিট কি জবাবদিহির রাষ্ট্রের মধ্যে নামে না যাবে? না, রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের কাঠগড়ায় কে বিরুদ্ধে দাঁড়াবে? আপনার যদি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে চার্জশিট করার সুযোগ থাকতো, রাষ্ট্রকে যদি ফাঁসি দেওয়া যাইতো, তাহলে অবশ্যই আমি এই রাষ্ট্রের ফাঁসি দাবি করতাম, অবশ্যই করতাম। না, আমি কিন্তু আমি আবার বলছি আপনাকে যে জেনে এটাই নিয়ে শেষ আসবো। না, এটাই শেষ না। আপনি রাষ্ট্রকে ধরেন যে 80% আপনি দায় দিতেই হবে, না দায় দিলে আপনি এই জায়গা থেকে কখনো বের হইতে পারবেন না, আপনি ঘুরে ফিরে এই জায়গার মধ্যে চলবে। অবশ্যই যারা যেই লোকটা শুট করছে, যেই লোকটা ধরে আনছে, যেই লোকটা অর্ডার করছে, যে লোকটা এক্সিকিউট করছে, তাদের অবশ্যই দায় আছে। যে এই পুরো প্রসেসের মধ্যে যারা এই ট্রি, এটা তো একটা ট্রি, এটা তো একটা ট্রি দিয়ে চলে, এই ট্রির মধ্যে যারা আছে সবাই এখানে দায় আছে। কিন্তু আপনাকে প্রথম এবং প্রধান জায়গাটা বুঝতে হবে যে এই রাষ্ট্র কাঠামোতে যদি আপনাকে পাঠায় দেয়, এখন এখন যদি বলে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কালকে আপনি কোনো না কোনো জায়গায় গুম করবেন, কিংবা কোথাও না কোথায় লুট না, করবেন, না, কিংবা কোথাও না কোথাও পাচার করবেন, করতে আপনি বাধ্য হবেন, না করে আপনি থাকতে পারবেন না। সো আমাদের যেটা এখন তো তাহলে এখন কেন গুম হচ্ছে না? না, গুম এখন হচ্ছে কেন না, আয়নাঘর হচ্ছে না? এখন একেবারেই যে হয়নি সেটা না। এই সরকার আমলে আমি যেটা বললাম যে অন্তত 3টা গুমের অভিযোগের কথা আমার মনে আছে, অন্তত 3টা গুমের অভিযোগের কথা। কথা হচ্ছে যে এই সরকার যেহেতু ধরেন যে খুব একটা ইন্টারিম, একটা ছোট্ট সময়ের, এবং তার উপর আমরা অনেকে হচ্ছে ওয়াচডগ হিসেবে কাজ করি, তার জন্য ধরেন যে অনেক জিনিসগুলো করা খুব বেশি। কিন্তু এই সরকারের কি আপনার পাচারের অভিযোগ নাই? এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না, আমরা আবার অবশ্যই আছে, ফোকাসে আসি। অবশ্যই আছে। এইটারই একটা পর্যায়ে হচ্ছে যে গুম, এইটারই একটা পর্যায়ে তাকে আসলে মানুষকে গুলি করে মেরে ফেলতে হয়। ওকে, মানে আপনার কথার সঙ্গে আমি দ্বিমত করছি না, আমরা শুধু সময়ের কারণে ফোকাস থাকতে চাচ্ছি যে এই যে চার্জশিট হলো, বলা হচ্ছে যে এটা সেনাবাহিনীর উর্দিতে কি বলে, মোরালে লাগে, সেন্টিমেন্টে লাগে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আপনার কথা কি সেটা সমর্থনে যাচ্ছে? না, নিশ্চয়ই মোরালে লাগে, আমারই তো মোরালে লাগে। আমার তো খুব গায়ে লাগে যে আমার সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের প্রতিটা প্রতিষ্ঠান তো আমার দেশের ভাই, আমার প্রতিষ্ঠান তো দিন শেষে। সো আমার গায়ে লাগে। কিন্তু আমি মনে করি যে আপনি আপনি এই দোষারোপের যে খেলা, দোষারোপের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে আপনি আসল জায়গাটা মিস করে যাবেন যে এটা কিভাবে বন্ধ করতে হবে। মিস করে যাচ্ছেন না, আমি বলছি যে কিভাবে এটাকে, আমি তো প্রথমেই বললাম যে এখানে সেনাবাহিনীর দায় আমি অবশ্যই দেখি, আমি ইনস্টিটিউশনের দায় আমি অবশ্যই দেখি, আমি রাষ্ট্র কাঠামোর দায় আমি অবশ্যই দেখি। কিন্তু আমি বলছি যে এটা সমাধানের উপায়টা কোন জায়গায়? সমাধানের আপনি এই যে ডিজিএফআই, আপনি আমাকে বলেন ডিজিএফআই বাংলাদেশে কি কাজটা করে, এটার পারপাসটা কি? কাউন্টার ইন্টেলিজেন্স। ডিজিএফআই একটা কোনো আল্টলার কাউন্টার ইন্টেলিজেন্স করছে কোনোদিন? নাকি ডিজিএফআই কাউন্টার ইন্টেলিজেন্স করছে আমার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে? তাহলে ডিজিএফআই কে যারা বানানো হয়েছে, যে জন্য পরিচালনা করা হয়েছে, সেটা হচ্ছে যে ওই যারা ক্ষমতায় থাকবে তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ এবং নিশ্চিত করার জন্য, আর কোনো কিছু না। কিন্তু ডিজিএফআই আমি তো বারবার, আমরা এই সরকারের আমলে শুরু থেকে বলছি যে আপনি ডিজিএফআই কে ডিসম্যান্টল করেন, র্যাবকে আপনি মানে বাতিল করেন, আপনি পুলিশকে একটা বড় ধরনের রিফর্ম করেন, যেগুলো আপনার না হইলেই নয়। আপনার তো সেনাবাহিনী লাগবে রে ভাই, আপনার তো আমলা লাগবে, আপনার এদের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন এদেরকে লাগবে আপনার। তো এদেরকে আপনি অপমান করে আপনি ফালাই মানে পারবেন না তো, আপনাকে এদেরকেই রাখতে হবে। এদের মধ্যে যে ভুল ত্রুটির জায়গাগুলো আছে সেগুলোকে শুধরাতে হবে, যাতে এগুলো আর না হয় সেটা নিশ্চিত করতে হবে। আপনি যে ক্রিমিনাল সাইকোলজি বলে একটা কথা আছে, নিশ্চয়ই ক্রিমিনাল অ্যাক্ট, আপনি ক্রিমিনালকে আবার রেখে দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন যে আমি ডিজিএফআই রাখবো না বা আয়নাঘর রাখবো না, কিন্তু ওই যে বিভৎসতা, নৃশংসতা যে ক্রিমিনাল মানুষটি করে, মানে আপনি অফিসারকে মানুষ হিসেবে দেখছেন না, এখানে অফিসার হিসেবে দেখছেনই তো নাকি? মানে তিনি তো অবশ্যই মানুষ, আমি তাকে দোষ দিচ্ছি না, আমি তার বিচার চাই। আমি অবশ্যই, আমি তো প্রথমতই আপনাকে, আপনি যখন একটা শুদ্ধি অভিযান করবেন কিভাবে করবেন, যে যারা একেবারে ডিরেক্টলি ইনভলভ,
তাদেরকে আপনি প্রথমেই আপনি ধরেন যে তাদেরকে বিচারের প্রক্রিয়া নিয়ে, এবং যারা ধরেন যে ডিরেক্টলি ইনভলভ না বা যাদের আসলে ওই বাস্তবতায় ওইখানে পার্টিসিপেট করতেই হয়েছে, তাদেরকে আপনি এক ধরনের শুদ্ধি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। তো আপনি তো সবাইকে বাদ দিয়ে ফেলা দিতে পারবেন না, কেউ সবাইকে বাদ দিয়ে ফেলার কথা বলছে না। জি, আমি সেটাই আমরা বলছিলাম যে সুনির্দিষ্ট 20 থেকে সম্ভবত 23 জন বা 25 জন, আমরা কিন্তু 25 জনের আলাপটাই করছিলাম। হয়তো আমাদের 25 জনের অবশ্যই, যেহেতু তাদের নামে চার্জশিট হয়েছে, আমি মনে করি যে তাদের অবশ্যই যে রেগুলার যে প্রক্রিয়া, আমি যদি একটা সিমিলার অপরাধ করতাম, আমি একজন সিভিল হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ক্ষমতার বাইরের লোক হিসেবে, আমি যদি এরকম একটা অপরাধের সঙ্গে জড়িত থাকতাম, এই অপরাধ করতাম, আমার যেভাবে বিচার হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি সেইভাবে এই 25 জনের বিচার হওয়াটা আমাদের সেনাবাহিনীর গৌরব রক্ষা করার জন্য, আমাদের সেনাবাহিনী বা আমাদের রাষ্ট্র কাঠামোকে একটা মানে মানুষের পক্ষের জায়গায় নিয়ে আসার জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। এখন জিনিসটা পরিষ্কার হলো। আপনাকেও একই প্রশ্ন করছি, ছোট করে শুধু মতামত দেবেন যে এই কর্মকর্তাদের এখন একটা সেফ হাউস মতো জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরেই। এই সেফ হাউসের থেকে তারা বিচারটাকে বা অপরাধের মুখোমুখি কিভাবে হবেন বলে আপনি মনে করেন, কতটা সম্ভব? আপনি একটু আগে যেটা বললেন যে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে এবং এখান থেকে বিচারের মুখোমুখি করা কতটুকু পসিবল বা কতটুকু মানে হতে পারে সেই নিয়ে একটা এটা এক সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন আছে যে ওনারা কি এই যারা চার্জশিট ভুক্ত হয়েছেন ওনারা কি এখনো সেনা কর্মকর্তা আছেন আদৌ? আপাতত 6ই অক্টোবর যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে অর্ডিন্যান্স জারি হয়েছে, অর্থাৎ আইসিটি অ্যামেন্ডমেন্ট যেটা আপনার 6ই অক্টোবর 2025-এ, সেটাতে স্পেসিফিক্যালি লেখা আছে যেদিন থেকে আপনার চার্জশিটের নথিভুক্ত হয়েছে অর্থাৎ চার্জশিট বের হয়েছে সেদিন থেকে তিনি আর রাষ্ট্রের নিয়োজিত কোনো বাহিনীর কর্মচারী বা কর্মকর্তা বা কোনো দায়িত্বপ্রাপ্ত পদে থাকবে না, সেদিন থেকেই তার চাকরি শেষ। একদম স্পেসিফিক লেখা আছে আপা, অর্থাৎ মানে প্রজ্ঞাপনের ভিতরে। এখন জিনিসটা হচ্ছে আপা, আপনি যেমন বললেন সেফ হাউসের থেকে, সেফ হাউসে থাকার কোনো প্রশ্নই আসে না। আপনাকে একটা মজার কথা বলি আপা, যখন আমাকে গুম করে মানে 7 দিন পরে যখন কর্নেল সালে চোখ খোলে, তখন কর্নেল সালে জাস্ট আমার মাইন্ড টেস্ট করার জন্য যে আসলে তোমরা তো মনে করতা যে পিলখানার ঘটনাটা এরকম শেখ হাসিনা জড়িত আছে, তো এটা কোন আইনে করলে ভালো হয়, যেহেতু আর্মি অফিসার মেরেছে সেনা আইনে না কেন, এটা সিভিল আইনে কেন? তখন উনি যখন এই কোশ্চেনটা করে, আমি তখন বলি স্যার এটা সিভিল আইনেই হওয়া উচিত। কেন? কারণ হচ্ছে এখন উনি ক্ষমতায় আছেন, উনি উনার মতোই তদন্ত করবেন, কিন্তু যদি সিভিল আইনে হয় আমি 20 বছর পরে যে হলেও রিট করতে পারবো, আর সেনা আইনে রিটের কোনো ইয়েই নেই, খানাই নেই। তো এটা ওই আইনে হলেই ভালো। তো ঠিক একই আপা, আপনি যদি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আপনি একটা দেখেন কোন কোন অপরাধ এটার ভিতরে পড়বে, যে অপরাধটা একজন বেসরকারি নাগরিকের উপরে কেউ করেছে, মার্ডার, তারপরে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এবং যেটা তার পরিবার সহ পুরো সমাজের উপরে একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে, সেটাই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মেইন পয়েন্ট। সো এই যে সমস্ত অফিসারদের নাম এখন আপনি দেখছেন আপা, যে 30-35 জন লোক মানে সেনা কর্মকর্তার নাম বেরিয়েছে, তো তাদেরটা এটা আসলে আপা তারা তো সিভিলদেরকেই অ্যাবডাক্ট করছে। কেন সেনা আইনে বিচার হবে? তাদের সেনা আইনে বিচারের কোনো অপশনই নাই, কোনো গুমের কোনো অপশনই নাই আপা। তারা দেশের মানুষের উপর অত্যাচার করেছে এবং কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া শুধুমাত্র ভিন্ন মত দমনের জন্যই এই কাজগুলো করেছে। অর্থাৎ আমি যে বুঝে থেকে আপনারা দুজনেই বলছেন। এখানে আরেকটা জিনিস বলার আছে আপা, আমি দিদার ভাইয়ের সঙ্গে একমত, যেটা হচ্ছে দিদার ভাই যেটা বলেছেন যে বাহিনীর দায়টা কোন জায়গায়, কারণ এটা একটা ট্রি ধরে চলে। আপনি ধরেন আপা, এর আগেও তো অনেক আর্মি অফিসাররা ছিল, আর্মির সেনা প্রধানরা ছিল, তারা কিন্তু পারতো প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে, বা তারা কিন্তু বলতে পারতো যে আমি ম্যাডাম কোনো আনলফুল কমান্ড ফলো করব না, তাহলে কি হতো, তার হয়তো চাকরি যেত, কিন্তু সে তো প্রতিবাদ তো করেছিল। কিন্তু আপনি দেখেন কোন সেনা প্রধান শেখ হাসিনাকে প্রতিবাদ করেছে যে না আমার ডিজিএফআই কোনো এরকম কাজ করবে না, বা আমার এখন না হয় ইকবাল করিম ভুইয়া উনি বলছেন যে মানে উনি প্রতিবাদ করেছিলেন যে জিয়াউল হাসানকে র‍্যাব থেকে ফেরত আনার জন্য, কিন্তু উনি তো এই কাজটা করেন নাই, যে উনি এই যে যেমন ডক্টর ইউনুস অলরেডি চার্জশিট ইস্যু করেছেন
চিফ প্রসিকিউটর, উনি তো করতে পারতেন অলরেডি, তার ইয়ে বাতিল করে দিয়ে উনি বলতে পারতেন যে না আমি এই প্রতিবাদ করে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। উনি তো সেটা তো করেন নাই। উনি তো পুরো জুসটুকু আর্মি থেকে খেয়ে তারপরে যে উনি এখন এই কথা বলছেন। তো ওয়াকার সাহেবেরটাও দেখেন আপনি, জেনারেল ওয়াকার যখন এরশাদের পতন হয় আপা, তখন কিন্তু তিনি নূর মোহাম্মদ সাহেবের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু এরশাদকে কিন্তু পালায় যেতে হেল্প করে নাই নূর মোহাম্মদ সাহেব। কিন্তু এই জেনারেল ওয়াকার কিন্তু শেখ হাসিনাকে সসম্মানে দিল্লিতে পাঠাচ্ছেন। এমন তো না যে উনি ছেড়ে দিচ্ছেন, না ঠিক আছে তিনি তাকে সেফ হাউসে রাখি, সে বিচারের মুখোমুখি হোক, সেটাও তুমি করেন নাই। জি, একটা জিনিস আমরা পরিষ্কার হলাম যে আপনারা দুজনই মনে করছেন যে যেই লেভেলে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে তাদের বিচার সেনাবাহিনীর আশ্রয়ে শেল্টারে না থেকে সিভিলিয়ান অপরাধীদের যেভাবে হতো সেটাই আপনারা প্রত্যাশা করছেন, আপনারও সেটা একই দাবি। পরবর্তী একটা ছোট জায়গায় আসি, সেনাবাহিনীর ইমেজ আসলে এই অপরাধীদের সাজা দিলে সেনা কর্মকর্তাদের যারা এখন আপনি বলছেন তারা বেসিকলি নো মোর ইন সার্ভিস, তারা প্রাক্তন সেনা অফিসার বলতে পারে আইন অনুযায়ী, কোন ধরনের আসলে কি ইমেজ ক্ষুণ্ণ হবে কিনা? আপা সেনাবাহিনী মানে কোনটা বেশি জরুরি, কলঙ্ক মুক্ত করাটা বেশি জরুরি নাকি কলঙ্কটাকে ঢেকে রাখাটা বেশি? অবশ্যই আপা কলঙ্ক মুক্ত হওয়া সবচাইতে জরুরি। এবং কোন রাজনৈতিক কোনো কিছু দেখছেন কি, দেখতে পাচ্ছেন কি যে আপা এখনো পর্যন্ত আসলে হয়তোবা মারাত্মক মাত্রায় যে দিদার ভাইরা যেভাবে প্রেশার ক্রিয়েট করেছেন তাতে করে জেনারেল ওয়াকার বাধ্য হয়ে তাদেরকে শোন অ্যারেস্ট দেখাতে বা তাদেরকে আপনি যেটা বললেন সেফ হাউসে নিতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে উঠিয়ে জেলখানা পাঠানো নাই। দিদার ভাই দেখতে চান কিনা সেই চিত্র? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো বললামই যে আমি যদি এই অপরাধ করতাম আমাকে যেভাবে ডিল করা হইতো, আমাকে যেভাবে বিচার করা হইতো, এক্স্যাক্টলি আমি এইভাবেই বিচারটা করা হোক। এবং তার যে মনে করেন আইনি যে রাইট গুলো আছে, এবং মানে আইনি রাইট তো আসলে দুই রকম, যে সে একজন মানুষ হিসেবে অপরাধ হিসেবে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার ধরেন যে একরকমের রাইট আছে। আবার আমরা যারা আসলে অপরাধের বিচার চাই, হ্যাঁ সেটারও কিন্তু একটা রাইট আছে, আমাদেরও তো রাইট আছে। সো এই যে সকলের যে যেভাবে জিনিসটা হওয়া দরকার, সকলের সব রাইট গুলো মেনটেন করে সেভাবে আমরা চাই। আমরা কোনো আনলফুল কোনো কিছু চাই না, এবং মানে সেটা ইদার ওয়ে ওনার পক্ষে বা ওনার বিপক্ষে কোনোভাবে আমরা আনলফুল কোনো কিছু নিশ্চয়ই না। কিন্তু এই লফুলি আইনের মুখোমুখি বিচার মুখোমুখি হবে বলে কি মনে করছেন? আমি তাদের গত দিনের যে প্রেস কনফারেন্সটা সেটা আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। আমি বিশ্বাস করি যে তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন যে এইটাকে যদি তারা আসলে চাপানোর চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে তারা এটা করবেন না। যদি করেন সেটা তাদের ইমেজের জন্য আরো বড় ধরনের ভয়াবহ একটা বিপর্যয় ডেকে আনবে। আর যদি তারা এটাকে একেবারে লফুল একটা জায়গা, যেভাবে ওনারা বলছেন যে ওনারা ন্যায্যতার পক্ষে, ওনারা ন্যায় বিচারের পক্ষে, জাস্টিসের পক্ষে, সেটাই যদি আসলে ওনারা করেন, তাহলে এইখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী মোরালি এবং সব দিক থেকে মানুষের আস্থার জায়গায় এমন ভাবে ঘুরে দাঁড়াবে যে বাংলাদেশে আর কোনো শাসক, বাংলাদেশের আর কোনো সেনা রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীকে এবিউজ করার সাহস পাবে না। ধন্যবাদ। সংস্কার ঐকমত্য কমিশনে এই সেনাবাহিনীর রিফর্ম নিয়ে আসলে তো কোনো ওরকম কথাবার্তা হয়নি, দুই একটা পয়েন্ট কোনো এক সময় তো কেউ বলছে, কিন্তু শেষমেশ গিয়ে কি যেমন ডিজিএফআই থাকবে কি থাকবে না, অনেক অনেক যারা মানবাধিকারের পক্ষের মানুষ তারা তো মনে করেন ডিজিএফআই ভবনটাই আসলে থাকা উচিত না, ওটা একটা মিউজিয়াম হয়ে যাওয়া উচিত গণভবনের মতো। এইটার দিকে কি এই সরকার যেতে পারবে বলে মনে হয়? না, আমি এটা মনে করি না। সেনাবাহিনীর রিফর্ম নিয়ে, সেনাবাহিনী তো আসলে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা যে জিনিসটা করতে পারি যে সেনাবাহিনীর নিয়োগ, সেনাপ্রধানের নিয়োগের বিষয়টা আসলে কিভাবে হবে না এই জায়গাটা, হ্যাঁ সেনাপ্রধানের নিয়োগটা, কারণ সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে ও আসলে বাকি সবকিছুর দায় আসলে সেই করে, ম্যানেজ করে। সো ওই জায়গাটা একটা প্রস্তাব আসছিল, আমার যদি মনে পড়ে যে প্রেসিডেন্টের অধীনে এটা নিয়ে আসার একটা ক্ষমতা হিসেবে নিয়ে আসার চেষ্টা করা ছিল, কিন্তু এইটা আসলে আমরা অপোজ করেছি। আমরা মনে করেছি এটার মাধ্যমে বরঞ্চ সমস্যা আরো বাড়তে পারে বলে আমরা মনে করেছি, এবং আমরা এটা অপোজ করি। সো এটা আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তের জায়গায় আসে নাই। আর হচ্ছে যে হ্যাঁ, সো এর বাইরে আসলে সেনাবাহিনী নিয়ে আলাপ করার কোনো সুযোগ আমি জানি না, আমার জানা মতো। কিন্তু ডেফিনেটলি আমি আমার দল থেকে, আমি ব্যক্তিগতভাবে এবং আমরা বিভিন্ন জায়গায় বারবার বলছি যে ডিজিএফআই, আপনি যদি আজকে থেকে 100 বছর 1000 বছর পরেও যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই
ডিজিএফআই শব্দটা বললে তোমার মাথায় কি আসে? ওর মাথায় সবসময় আসবে যে এটা হচ্ছে গুমকারী প্রতিষ্ঠান, এটা হচ্ছে মানুষের উপর জুলুমকারী প্রতিষ্ঠান, ওই যে পেট কেটে যে মানুষকে আসলে নদীতে ফেলে দেওয়ার প্রতিষ্ঠান, এটাই মনে আসবে, আর কিচ্ছু মনে আসবে না, যতই এখন থেকে ভালো কাজ করুক না ডিজিএফআই। সো ডিজিএফআই নামটা চেঞ্জ করতে হবে, ডিজিএফআই কে ডিসমেন্টাল করে আপনি প্রয়োজন আরেকটা কাউন্টার ইন্টেলিজেন্স বানান, যেটা প্রকৃত আমার দেশের জন্য তো দরকার রে ভাই। আমার চারপাশে তো আমার শত্রুর তো অভাব নাই, সো আমার তো কাউন্টার ইন্টেলিজেন্স লাগবে। আমি নতুন করে কাউন্টার ইন্টেলিজেন্স বানাই যেটা প্রকৃতপক্ষে ওই কাজটাই করবে, প্রকৃত কাজটা করবে, মানে নাগরিকের উপরে না করে। জি, ওর দিদার কাছে ছোট করে যে একটু সুযোগটা নিয়ে বলিস, জুলাই সনদ স্বাক্ষরের জন্য 17 অক্টোবর তারিখ নির্ধারণ হচ্ছে, আপনারা কি স্বাক্ষর করছেন? কারা কারা করছেন, কারা কারা করছেন না? না মানে জুলাই সনদের জায়গাটা ধরেন যে আমাদের অনেক অ্যাচিভমেন্টের জায়গা আছে, আবার আমাদের অনেক ব্যর্থতার জায়গা আসলে আছে। স্বাক্ষর করছেন যে শেষ পর্যন্ত আমরা আসলে এটা বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আমরা আসলে একমত হইতে পারি না, সেখানে একটা বড় ধরনের, এবং এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর আসলে শেষ পর্যন্ত। এটা যেহেতু কমিশন নিচ্ছে, যে কমিশন এটা একটা সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, মানে আপনার ইভেন এক্সপার্ট গ্রুপ, ইভেন সরকার, তো তাদের আলাপের ভিত্তিতে কমিশন যেহেতু একটা পরামর্শ দিবে এবং সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিবে। সো এইটা আমাদের দেখার বিষয় আছে যে আসলে সরকার সিদ্ধান্তটা কি নিছে, কারণ এইখানটায় কি অফার করছে। হ্যাঁ, এখন এখানটায় এমন হইতে পারে যে এই জুলাই সনদের মধ্যে এমন সুযোগ থাকতে পারে যে আগামী ইলেকশনটা যাতে আর বাংলাদেশে না হয়, মানে আগামী যে সংসদ ইলেকশন সেটা যাতে না হয়, সেটা সুযোগ থাকার সম্ভাবনা আছে যে এই জুলাই সনদের মধ্যে। এটা একটা মানে ট্রিক আছে এখানে, এবং আগামী দিনে বাংলাদেশে ধরেন যে ইভেন আমি যদি বলি যে আপনার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সূত্র এই জুলাই সনদে থাকতে পারে। সো আমরা এই জিনিসটা অবশ্যই দেখব, এবং আমরা অবশ্যই এই ধরনের কোন জায়গাতে আমরা আসলে স্বাক্ষর করতে পারবো না। যদিও এটার পিছনে আমরা ধরেন যে শুরু থেকে সোচ্চার ছিলাম, দিন রাত এক করে খাটছি, প্রায় 1 বছর সময়, অন্তত 8 মাসের মতো সময় তো আমরা আসলে এটার পিছনে মানে চূড়ান্ত লেভেলের সাপোর্ট আমরা মানে সব রকমের মানে পরিশ্রমটা আমরা করছি, কিন্তু হয়তো আমরা আসলে স্বাক্ষর করতে পারবো না যদি এই জিনিসগুলো রিজলভ করা না হয়, এই কনসার্নের জায়গাগুলো। সো উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। তারপরে হয়তো আবার আরেকটা অধ্যায় শুরু হবে। তাহলে কি ফেব্রুয়ারির ভোট নিয়ে শঙ্কা আশঙ্কার ভেতরে আছেন? না, আমার কাছে মনে হয় যে একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে। জুলাই সনদ স্বাক্ষর না হলেও হবে। জুলাই ধরেন যে আমার কাছে, আই এম সরি এভাবে বলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে হইতে পারে অনেক ভালো কিছু হবে, হইতে পারে, এখনো সব সম্ভব না। বাংলাদেশ এখন সব সম্ভাবনার দেশ, এখানে সবচেয়ে ভালো জিনিসটা ইনক্লুডিং গৃহযুদ্ধ। আমি বলছি এখানে সবচেয়ে ভালো জিনিস হইতে পারে, এবং গৃহযুদ্ধের মতো সবচেয়ে খারাপ জিনিস হওয়ারও, সেই জন্য বলছি সব সম্ভাবনা, সবকিছু সম্ভব এখন বাংলাদেশে। এইরকম সিচুয়েশন আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত একটা জিনিসই মোটামুটি ফার্ম হয়েছে, সেটা হচ্ছে ভাই ফেব্রুয়ারিতে আপনার একটা ইলেকশন হচ্ছে। এখন এটার সঙ্গে কি আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা যেটা বলছি যে গণভোট করতে, সেটা হবে কি হবে না, এগুলো অনেক প্রশ্ন আছে, কিন্তু এইটা বোধহয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। আমার অনেক গেস্টের ভেতরে একমাত্র গেস্ট পেলাম যিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে বলে এতটা আমাদেরকে আশ্বস্ত করতে, আমার কাছে মনে হচ্ছে জি আপনার মানে এটা ইতিবাচক পজিটিভলি নিলাম। আপনার কি মনে হয় এই গুমখুম হত্যার বিচার, এই ইস্যুটার কারণে বা এটাকে কেন্দ্র করে কি আমাদের নির্বাচনে কোনো ধরনের হেরফের প্রভাব? আমার কাছে সেটা মনে হয় না, মনে হয় না, আমার কাছে সেটা মনে হয় না। ওকে, এটাও একটা আশ্বস্তের জায়গা যেহেতু আপনারা জড়িত আছেন সরাসরি। আরেকটি প্রশ্ন, ধরুন কেউ কেউ বলে যে অর্ধেক কাজ হয়েছে, এই চার্জশিট গঠন করা, গুম কমিশনের রিপোর্টটাকে প্রপারলি ইখতিয়ারে নেয়া, অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক তো বিচার সম্পন্ন হওয়া। তো জুলাই হত্যার বিচারের ক্ষেত্রে আমরা আসামিদেরকে কাঠগড়ায় দেখছি, কারাগারে দেখছি, একটা প্রক্রিয়া মানুষ চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এই গুম খুনের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তেমনটা দেখতে পারবেন সহসা, নাকি তারা নির্বাচিত সরকার এসে কিছু করবে এরকম একটা অপেক্ষায় থাকবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি কিছু নড়াচড়া না দেখেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের জনগণের বা যারা এই সমস্ত নৃশংসতার বিপক্ষে, যে ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপা এখানে নির্বাচনের ইস্যুটা আসলে দিদার ভাই যেটা বলেছেন আমি সেটার সঙ্গে একদম একমত, যে ফেব্রুয়ারিতে ইলেকশন একটা হবে এবং সেটা আসলে জাতীয় ইলেকশন অর গণভোট, সেটা নিয়ে ডাউট হয়তো বা আছে। কিন্তু এই বিচারের ক্ষেত্রে আপা মানে
কোন রাজনৈতিক গভর্নমেন্ট এসে যে এই বিচারটা করবে এটা নিয়ে আমি বিন্দুমাত্র আশাবাদী না, বিন্দুমাত্র আশাবাদী না যে কেউ এসে এই বিচারটা করবে। আপনি এখনো পর্যন্ত সরকারের প্রতিটা এই রাষ্ট্রীয় যন্ত্রের প্রতিটা জায়গায় আওয়ামী তন্ত্র বসা আছে। এখনো পর্যন্ত কিন্তু মানে কোনো জায়গায় কোনো সংস্কারের ব্যবস্থা, আপনি বলেন রাজুক বলেন, ওয়াসা বলেন, তারপরে আপনার অন্যান্য যত সিটি কর্পোরেশন বলেন বা বলেন, সব জায়গায় ফুল সিন্ডিকেটটা এখনো বিদ্যমান। এখনো কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কোন সেক্টরে হয়তোবা একটা কিছুদিন আগে সচিবালয়ে একটা আন্দোলনের যে ইয়েটা তখন হয়তোবা একটা বোল্ড সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোন সেক্টরে এখনো পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট টোটাল জিনিসটার এখনো পর্যন্ত কোনো সিস্টেমাইজড ওয়েতে আনতে পারেনি। তো সুতরাং ধরেন আপা শুধুমাত্র সরকার চেঞ্জ হওয়ার জন্য বা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি আসবে, বিএনপি আবার এটার জন্য যে এই এতগুলো জুলাই আন্দোলনে এতগুলো লোক আপনার জীবন দিয়েছে, অ্যাবসার্ড, এটা হতে পারে না। অন্তত পক্ষে একটা সেট একটা জায়গায় নিয়ে যেখান থেকে এর পরবর্তী গভর্নমেন্ট চাইলেও যাতে এই বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধার সৃষ্টি না করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি অর্গানাইজেশন যেন সিস্টেমাইজড ওয়েতে চলে, সেই জায়গায় নিয়েই তারপরে এই জুলাইয়ের শহীদদের রক্তের এবং ক্ষমতার পালাবদলটা তারপরে হোক। এটা কি মানে এইদিকে আগাবে? মানে এক পক্ষ বলছে যে আর কতদিন অপেক্ষা করবো, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত থেকে সেদিকে আগাবে? সেদিকে আমরা মানে এখনো পর্যন্ত ওটা দৃশ্যমান না যে আমরা যে সেদিকে আগাচ্ছি। তাহলে কি করণীয় সেক্ষেত্রে? এই যে আপা যে এখন থেকেই আপনি শুধু, আমি যেহেতু আর্মিতে ছিলাম আপা, শুধু আর্মির কথাটাই আমি বলি, এবং এখন যেহেতু বেসরকারি মানে যে ব্যবসার সঙ্গে জড়িত আছি, তো সেই দুটোই আমি বলি। আর্মিতে প্রতিটা আপনি যদি বলেন কার্নেল অ্যান্ড অ্যাবাভ, মানে সব জায়গায় কিন্তু এখনো আওয়ামী লীগের সুবিধাভোগী জেনারেলরা, ব্রিগেডিয়ার জেনারেলরা তারা সব বসা। আপনি কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কমান্ড লেস করে তাদেরকে বলেননি যে অন্য কোনো জমাখানায় পাঠান নাই। এরপরে আপনি আসেন রাজুক বলেন, রাজুকে আপনি এখন দেখেন রাজুকের সিন্ডিকেট, টাকা খরচ সিন্ডিকেট কি বন্ধ হয়েছে? সিন্ডিকেট তো সব জায়গাতেই আছে, এমনকি হসপিটালেও আছে, বলেন হসপিটালে বলেন, সব জায়গায়। তাহলে এই সরকারের উপরে এখনো আরো ভরসা রেখে আরেকটু সময় দিতে চাচ্ছেন নাকি? সেটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু এই সরকারের আপা এখন আসলে ওই যে ইসের মতো আপা যে ধরেন মানে উপদেষ্টারাও অনেক বয়োবৃদ্ধ, তাদের আসলে নাতিপুতি নিয়ে খেলার বয়স এখন, তো তাদের আসলে ওই ইয়াং ফিলিংসটা বা ইয়াং জেনারেশন এই জেনজিদের অরিজিনাল ফিলিংসটা বোঝার এখনো পর্যন্ত আসেনি। না, একটু আসার কথাও তো না, আসা উচিত, মানে আসার কথাও না। মানে দুইটা ইস্যু, একটা হচ্ছে যে এখনো আসেনি, ওনাদেরকে আসবেন বলে চাপ দেয়, আরেকটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি তো আসার কথা না, তাহলে তাদেরকে পরিবর্তন করে। আপনি ঠিক কোনটার কথা বলছেন? অবশ্যই আপা পরিবর্তন করা উচিত। যাদের আপা আপনার ধরেন ডক্টর ইউনূসের উপরে এই জেনজি গ্রুপ মারাত্মক আস্থা রেখেই তাকে কিন্তু নিয়ে এসেছে, সুতরাং তারই এখন ব্যবস্থা নেওয়া উচিত। ইয়াং এনার্জেটিক উপদেষ্টা যারা আপনার অবশ্যই এই যে আশা নিয়ে তাকে আনা, সেটা যেন বাস্তবায়ন করতে পারে। রাইট। তারপর আমি ঠিক পরিষ্কার ভাবে উত্তরটা পেলাম না, বাট আমি ধরতে পেরেছি আপনার উত্তর। দিদা ভাই, আপনি কি পরিষ্কার করবেন, আরো সময় দিতে চান এই ইন্টারিম সরকারকে, নাকি একটা রাজনৈতিক দলের? না না না, আমি মনে করি না যে এই সরকারের আসলে এর চেয়ে বেশি কিছু করার ক্যাপাসিটি আছে। এই সরকার আসলে এই ক্যাপাসিটিটা নাই। আমরা মানে অনেক বেশি উচ্চাশা নিয়ে মানে এই সরকারের প্রতি আমরা অনেক আশা করছি, কিন্তু আসলে সেই অনুযায়ী আমি সরকারকে ব্যর্থ বলছি না। সরকারের কিছু জায়গায় সরকার আসলেই, ধরেন যে আমি আইন মন্ত্রণালয়ের বেশ কিছু কাজ আমি অন্তত বলি যে একটা ধাপ দুইটা ধাপ অন্তত অ্যাডভান্সমেন্ট হয়েছে। যদি আমি অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে আমার সিরিয়াস ধরেন যে হয়তো অবজারভেশন আছে, ইভেন আইন মন্ত্রণালয়ের কোনো কাজ নিয়ে ধরেন যে আমার অবজারভেশন আছে, কিন্তু কোনো জায়গায় কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু সংস্কার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কিছুর জন্য তো আপনার গণঅভ্যুত্থান দরকার না, সেই জন্য আমি বলছি যে এর চেয়ে বেশি আসলে এই সরকারের ক্যাপাসিটি নাই। আমাদেরকে আসলে একটা রেগুলার প্রক্রিয়ার মধ্যে এখন ঢুকতেই হবে, কারণ এই রেগুলার প্রক্রিয়া না ঢুকলে আমরা অন্য কিছু আরো বড় ধরনের কোনো বিপদের আশঙ্কায় আসলে ওই রেগুলার, আপনার ভাষায় এই আশঙ্কার জায়গাটা থেকে আমি এই মুহূর্তে এই আশঙ্কার জায়গাটাকে আমি খুব প্রাধান্য দিচ্ছি। এই জায়গাটা থেকে আমরা এই টেনশনটা একটু কমানো দরকার, এবং সেটা আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকলে কিছুটা কমবে বলে আমার মনে হয়। রাজনীতিবিদদের সাথে কথা বলার একটা মানে সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে কথা মালাগুলো এত সুন্দর করে সাজানো থাকে, ভাঙা যায় না।
আপনার সেই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটা করেন, রেগুলার প্রক্রিয়া যাকে বলছেন, সেই রেগুলার প্রক্রিয়ার ভিতরে আপনি এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে দেখেন কিনা, গুম খুনের বিচার দেখেন হবে কিনা, হবে দেখেন কিনা? সত্যি কথা বলতে গেলে আমি মনে করি না যে আমাদের যতগুলো সংকট আছে এগুলোর ধরেন যে 20% হয়তো আগামী 10 বছরে সমাধান হবে, আমি দেখি না। সো তার মানে হচ্ছে যে আপনার এই যে প্রশ্নগুলো, এগুলো ধরেন যে 80% আসলে হবে না, 80% আসলে কাজ হবে না, কিন্তু আমাদেরকে আশাটা জিয়ে থাকবে। আর আপনি যদি এই সরকারকে যদি আরো 6 মাস কন্টিনিউ করান, এই আশাটা জিয়ে নাও থাকতে পারে। আপনার মন্তব্য শুনবো ছোট করে। ওনার দিদার ভাই এই ক্ষেত্রে আমি দিদার ভাইয়ের সঙ্গে একটু, যেহেতু দিদার ভাই প্রমিনেন্ট রাজনীতিবিদ, এই জন্য উনি আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ইসেই যাবেন অবশ্যই, এবং মানে আমারও পূর্ণ শ্রদ্ধা এবং সবকিছু দিয়ে যে হ্যাঁ অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এখন আপনি যদি আমার কাছে ক্লিয়ারলি একটা জবাব চান আপা, সেই ক্ষেত্রে আমি একটা বিপ্লবী গভর্নমেন্ট, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যারা প্রকৃত জাতীয়তাবাদকে ধারণ করে। জাস্ট আমার এটা ব্যক্তিগত মতামত। কিন্তু এই মুহূর্তে আপা কোন রাজনৈতিক, আপনি যদি এখনই রুট লেভেলের অবস্থাগুলো দেখেন আপা, যে আওয়ামী লীগের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিএনপি জাস্ট কেয়ারটেকার হিসেবে রয়েছে, বিএনপির লোকজনগুলো। তো আপনি কিভাবে তাদের কাছ থেকে আশা করেন যে মানে এই পুরো প্রক্রিয়ার আপনার বিচারগুলো, এই গত 16 বছরের জঞ্জাল গুলো কিভাবে ক্লিয়ার হবে? জি, অত্যন্ত ভ্যালিড কনসার্ন। আমরা অনুষ্ঠান শেষ করব, ছোট করে খুব একটা দুটো সেন্টেন্স আবার বলবেন। আবার আমি ফিরে যাচ্ছি সেখানে যে গুম খুন ক্রসফায়ার এগুলো তো আমাদের মানে যা কিছু শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো খুব ঘৃণা করেছি আমরা, তার ভিতরে অন্যতম। তো এটা যদি এখন অর্ধেক হয়ে থাকে যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেছে, বাকিটুকু ত্বরান্বিত করার জন্য বাংলাদেশের জনগণের কাছে কিংবা এই জুলাইয়ের ফোর্স বলে পরিচিত যে ছাত্র শক্তি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? আপা, জুলাইয়ে যারা আসলে এখানে কোন রাজনীতি, এটা আল্লাহ পাক ভালো জানেন যে কেন এই জুলাইতে এসে আপনার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নেমেছে। এটা না বিএনপি, না জামাত, না কোনো রাজনৈতিক দল যারা শেখ হাসিনার এই সাম্রাজ্যকে ভাঙতে পেরেছে। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকি ভালো জানেন যে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন এই জুলাইতে হয়েছে এবং ছাত্রদের দ্বারা হয়েছে। তো আলটিমেটলি আপনার কেউ কিন্তু আশাও করেনি আপা, কেউ কল্পনাও করতে পারেনি যে এরকম একটা আন্দোলন হয়ে যেতে পারে। না, অনেকে আশায় ছিল, অনেকে অনেক বছর ধরে আশায় ছিল। সেই আশা তো অনেকেই কাজ করছে। 2010 থেকে প্রতিদিনই আশা করি যে হ্যাঁ শেখ হাসিনা চলে যাবে, শেখ হাসিনা চলে যাবে। 2014 আন্দোলন বলেন, তারপর 2018 নির্বাচন বলেন, সব সময়। তো আলটিমেটলি আপা যে এখন আসলে এই জুলাই যোদ্ধারা যারা আপনার অকাতরে কোনো কিছু না চিন্তা করে আপনার এভাবে করে জীবন দিয়েছে শুধুমাত্র একটা দেশের দ্বিতীয় স্বাধীনতাটা আনার জন্য, অবশ্যই তাদের প্রতি সেই শ্রদ্ধাটুকু রেখে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই তারা যাওয়ার আগে বা নির্বাচন দেওয়ার আগে দৃশ্যমান জিনিসগুলোকে ত্বরান্বিত করে মূল কাজটা সারতে হবে অন্তত। জি, অনেক ধন্যবাদ। আপনি কোনো শেষ কমেন্ট যদি করতে চান ছোট করে, আমরা এখন শেষ করব। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে বাংলাদেশ আর আগের যে অন্ধকার যুগ এই জায়গায় ফিরে যাবে না। আর কেউ যদি এইখানটায় বাংলাদেশকে জোর করে অন্ধকার যুগে আবার ফেরত আনার চেষ্টা করে, ওভার পিরিয়ড সে নাই হয়ে যাবে, টিকতে পারবে না। এটা খুব একটা কমন স্টেটমেন্ট আমাদের গেস্টদের কাছে, যে আগের মতো করে আর ভাববেন না, আগের মতো করে আর কিছু হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে শেষ করছি এবং নিশ্চয়ই আপনাদের এবং আমাদের সকলের চাওয়া এই বাংলাদেশে যেন গুম খুন ক্রসফায়ার তুলে নিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, এই ধরনের নৃশংসতা এবং বর্বরতা কোন রাষ্ট্রের পক্ষ বলেন, শক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, সিস্টেম বলেন, মানুষ বলেন, কর্তা বলেন, কেউ যেন আর করবার মতো সাহস না দেখান, সেটাই আমাদের সকলের ধন্যবাদ প্রত্যাশা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর ফেস দ্য পিপলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।